প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ যে ক্লাস করেছিলাম সেখানে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা এই অধ্যায়ের উপর ক্লাস করেছিলাম। সেটি ছিল এই অধ্যায়ের উপর প্রথম ক্লাস। তাহলে আজকে এই গতিবিদ্যা অধ্যায়ের উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে সর্বশেষ ক্লাসে আমি তোমাদের গতিবিদ্যা সংক্রান্ত কিছু সংজ্ঞা এবং এই সংক্রান্ত ছোট দু একটি সূত্র আর কয়েকটি লেখচিত্র দেখিয়েছিলাম। আজকে তাহলে আমরা এই গতিবিদ্যা সংক্রান্ত কিছু গাণিতিক সূত্র, এগুলো কিভাবে প্রমাণ করা যায় এবং কিভাবে আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই সূত্রগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেগুলো আজকে আমরা দেখব। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমেই এই সূত্রগুলো, এই যে গতি বিষয়ক যে সূত্রগুলো রয়েছে এগুলো কিভাবে প্রমাণ করা যায় সেগুলো আমরা দেখব ক্যালকুলাসের সাহায্যে। তো ক্যালকুলাসের সাহায্যে ছোট কয়েকটা সূত্র প্রয়োজন হবে আমাদের ক্ষেত্রে। তো সূত্রগুলো আমরা এর সাথে সাথে শিখে নেব। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা গতি বিষয়ক যে প্রথম সূত্রটি রয়েছে সেটা লিখি এবং সেটা কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা লিখি। তোমরা এর আগে এসএসসি তে পড়েছো যে ভি সমান ভি ইউ প্লাস এটি। তো এই সূত্রটাকেই এইচএসসি তে একটু পরিবর্তিত ভাবে লেখা হচ্ছে। কিরকম ভাবে দেখো, ভি সমান ইউ এর জায়গায় লেখা হচ্ছে ভি নট প্লাস এটি। মানে আদি বেগটাকে ইউ দিয়ে প্রকাশ না করে এখানে আমরা আদি বেগটাকে ভি নট দিয়ে প্রকাশ করব। এটুকুই শুধু পার্থক্য। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা আদি বেগকে ভি নট দিয়ে প্রকাশ করব, ইউ দিয়ে নয়। তো এটা তোমাদের মনে রাখতে হবে যে আমরা আগে যেটা ইউ শিখেছিলাম সেটাই ভি নট। তো আমরা এভাবে শিখবো এই জন্য যে যখন বোর্ডের প্রশ্নগুলো হবে সেখানে কিন্তু তোমরা দেখবে যে সেখানে ভি নট দেওয়া থাকবে। কাজেই আমরা এখান থেকেই অভ্যস্ত হয়ে যাই যে ইউ এর পরিবর্তে আমরা এখানে আসলে সবসময় ভি নট ব্যবহার করব। তাহলে ভি সমান ভি নট প্লাস এটি, এটা হলো আমাদের প্রথম সূত্রটা। তো এই প্রথম সূত্রটার প্রমাণটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। এর প্রমাণ, তাহলে আমরা কি শিখবো? ভি সমান ভি নট প্লাস এটি, এই সূত্রের প্রমাণ। তাহলে আমরা শুরু করি। তো তোমাদের নিশ্চয় মনে আছে আমি গত ক্লাসে ত্বরণের সংজ্ঞা থেকে একটা ছোট সমীকরণ দেখেছিলাম, ডিফারেন্সিয়েশন আকারে কিভাবে সমীকরণটা লেখা যায় সেটা দেখেছিলাম। তো সংজ্ঞা অনুসারে ত্বরণ এ সমান ডিডিটি অফ ভি, এটা আমরা শিখেছিলাম তাই না? যে সর্বশেষ ক্লাসে আমরা শিখেছিলাম ত্বরণ এ সমান ডিডিটি অফ ভি, বেগের পরিবর্তনের হার সেটা ত্বরণ, সেখান থেকে এই সমীকরণটা পাওয়া যায়। এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি দেখো, বা ডিভি সমান এ ডিটি, এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। এটাকে ক্রস গুণ করলে হয়ে যাচ্ছে যে ডিভি সমান এ ডিটি, এটা হয়ে যায় তাই না? তো ডিভি সমান এ ডিটি এটা পাওয়া গেল। তো এখন আমরা এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ সমাকলন করব। এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটার সমাকলন করব। তাহলে সমাকলন করার জন্য আমরা মনে রাখবো যে যখন কোনো একটা সমীকরণকে আমরা ইন্টিগ্রেশন করব বা সমাকলন করব সেখানে একটা লিমিট থাকবে, রেঞ্জ থাকবে, যে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুটা এখানে শেষ এখানে, এরকম একটা লিমিট থাকবে, রেঞ্জ থাকবে। তো সেই লিমিটটা আমরা নির্ধারণ করব প্রথমে। তো লিমিটটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখি। দেখো, এখানে আমরা কিসের লিমিট বসাবো সেটা আগে আমাদের বুঝতে হবে। এই সমীকরণটা আমরা খেয়াল করি, সমীকরণের বাম দিকে ডি এর সঙ্গে ভি রয়েছে আর ডান দিকে ডি এর সঙ্গে টি রয়েছে। তাহলে ডি এর সঙ্গে যে রাশিটা থাকবে সেটাই হলো আমাদের পরিবর্তনশীল রাশি। ডি এর সঙ্গে ভি রয়েছে, কাজে ভি হলো পরিবর্তনশীল রাশি। এদিকে ডি এর সঙ্গে টি রয়েছে, অর্থাৎ টি পরিবর্তনশীল রাশি। তাহলে যেগুলো পরিবর্তনশীল রাশি সেগুলো লিমিট আমরা এখানে বিবেচনা করব। তাহলে প্রথমে টি অর্থাৎ সময়, তারপরে বেগ অর্থাৎ ভি, এটার লিমিট গুলো আমরা নির্ধারণ করি। কি হয়, তো যখন বস্তুটা চলা শুরু করলো ঠিক সেই মুহূর্তে সময় যেটা সেটাকে আমরা শূন্য সময় অর্থাৎ জিরো টাইম বিবেচনা করছি। কাজে আমরা এইভাবে লিখতে পারি যে সময় টি যখন জিরো, সময় জিরো হলে বেগ
সেটা হবে ভি নট। সময় যখন শুরু হলো ওই মুহূর্তে বস্তুটার যে বেগ সেটাকে তো আমরা আদি বেগ বলি, তাই না? সময় যখন শুরু হলো তখনকার যে বেগ সেটাকে আমরা বলবো আদি বেগ। তাহলে আমরা বলতে পারি যে সময় 0 হলে বেগ হলো ভি নট। আচ্ছা, তাহলে সময় টি হলে অর্থাৎ সময়টা যখন শেষ হচ্ছে ওই মুহূর্তে তার যে বেগ সেটাকে আমরা বলবো শেষ বেগ, সেটা হলো ভি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো খেয়াল করো, যে শূন্য সময় যখন শূন্য তখন বেগের যে মান সেটাকে আমরা ধরছি ভি নট আদি বেগ। আর সময় যখন টি অর্থাৎ সময় যখন শেষ হয়ে যাচ্ছে ওই মুহূর্তে বেগের যে মান সেটাকে আমরা ধরবো শেষ বেগ অর্থাৎ ভি। তাহলে এই যে সীমাটা পাওয়া গেল এই সীমার সাহায্যে আমরা 1 নম্বর সমীকরণকে সমাকলন করব অর্থাৎ ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা কথাটা এভাবে লিখবো যে উপরোক্ত সীমায় এক নংকে সমাকলন করে পাই। ইন্টিগ্রেশন অফ ডিভি সমান ইন্টিগ্রেশন অফ এ ডিটি। সমাকলনের চিহ্ন বসালাম। এখন এখানে দেখো ডি এর সঙ্গে ভি রয়েছে, কাজে এই পাশে আমরা ভি এর লিমিটটা বসাবো। ভি এর লিমিটটা কি? শুরুতে বেগ হচ্ছে ভি নট, শেষে বেগ হলো ভি। এই দুইয়ের মধ্যে যেটা সেটা হচ্ছে আমাদের ভি এর লিমিট। তাহলে এখানে শুরুতে যে লিমিটটা সেটাকে আমরা নিচে বসাবো ও শেষের যে লিমিটটা সেটা উপরে বসাবো। ভি নট থেকে ভি, এখানে ডি এর সঙ্গে টি রয়েছে, কাজে এখানে আমরা টি এর লিমিট সময় লিমিট বসাবো। সেই লিমিটটা কি? 0 থেকে টি। এই যে 0 থেকে টি, এই সীমার মধ্যে আমরা এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে দেখো, তোমরা এখানে একটা সূত্র মনে রাখো যে ইন্টিগ্রেশনের সূত্র যদি শুধু dx থাকে এটা ইন্টিগ্রেশন হচ্ছে x, এটা মনে রাখবে, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x। আবার যদি এরকম থাকতো যে x টু দা পাওয়ার n dx, এটা ইন্টিগ্রেশন কি হবে? x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এরকম। এই সূত্রগুলো খেয়াল করো, আমি সূত্রগুলো আমরা এরপরে কাজে লাগাবো, কাজে আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে সূত্রটা মনে থাকবে। যদি শুধু dx থাকে তার ইন্টিগ্রেশন হবে x, এটা মনে রাখবে। আর যদি এরকম হয় যে x টু দা পাওয়ার n বলতে বোঝাচ্ছে এরকম যে x এর উপর পাওয়ার 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, x এর উপরে কিছু একটা পাওয়ার আছে। তো এটা ইন্টিগ্রেশন করলে পাওয়ার যা থাকবে তার সাথে আরো 1 যোগ হবে, মানে পাওয়ার 1 বৃদ্ধি পাবে এবং সেই পাওয়ার দিয়ে ওই রাশিটাকে ভাগ করতে হবে। এইভাবে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে এটা। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো, এটাকে আমরা কাজে লাগাবো। তাহলে এখন দেখো আমি এই পাশটা মুছে দিই। তাহলে আমরা এখানে ডিভি এর ইন্টিগ্রেশন কি লিখতে পারি? ডিভি এর ইন্টিগ্রেশন লিখবো ভি। এখন যেহেতু লিমিট আছে এখানে থার্ড ব্র্যাকেটে লিমিট বসাবো ভি নট থেকে ভি সমান, এখানে খেয়াল করো ডি এর সঙ্গে টি রয়েছে, কাজে টি সময়, এই ক্ষেত্রে সময়টা হলো পরিবর্তনশীল রাশি, কাজে সময় বাদে বাদবাকি যা কিছু আছে, যেমন এখানে ত্বরণ এ, এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, এ বাইরে আসলো, তাহলে ডিটি থাকবে ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে কি হবে? এই নিয়ম অনুযায়ী আগে যে সূত্র লিখলাম সেই নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশন অফ ডিটি হবে টি, 0 থেকে টি। তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল। ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। এখন শুধুমাত্র লিমিটটা বসাবো। লিমিট বসানোর নিয়মটা খেয়াল করো। লিমিট বসানোর নিয়ম, প্রথমে আমরা এই পরিবর্তনশীল রাশি যেটা ছিল ভি, তার পরিবর্তে আপার লিমিট অর্থাৎ ভি বসাবো, মাইনাস দিয়ে এই রাশির পরিবর্তে লোয়ার লিমিট অর্থাৎ ভি নট বসাবো। তাহলে কি হয়? বা দিয়ে লিখছি আমি এই পাশে ভি মাইনাস ভি নট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ভি মাইনাস ভি নট সমান, এ বাইরে থাকলো টি মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে কি হয়? বা ভি মাইনাস ভি নট সমান এটি। এবার ডান দিকে ভি নট নিয়ে যাই, বা ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এটা হলো আমাদের প্রথম সূত্রের প্রমাণ। তাহলে সূত্রের প্রমাণটা হয়ে গেল। খেয়াল করে শিক্ষার্থীরা, আমরা সমাকলনের একটা ছোটখাটো প্রয়োগ দেখলাম। আমরা প্রথম থেকে আবার বিষয়টা দেখি, তাহলে আমাদের এই জিনিসটা আরো একটু পরিষ্কার হবে, আমরা আরো সহজভাবে বুঝতে পারবো। প্রথম থেকে খেয়াল করো, প্রথমেই আমরা ত্বরণের সংজ্ঞা থেকে শুরু করব। ত্বরণের সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম ত্বরণ এ সমান ডিটি অফ ভি, বেগের পরিবর্তনের হার ত্বরণ, সেই জন্য বলা হচ্ছে কি যে ত্বরণ এ সমান ডিটি অফ ভি। তো সেখান থেকে ক্রস গুণ করে পাচ্ছি ডিভি সমান এ ডিটি, এটা পাওয়া গেল। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখি, থাকলো।
এখন আমরা এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা সমাকলন করব, অর্থাৎ ইন্টিগ্রেশন করব। এখন সমাকলন করতে গেলেই সেখানে একটা লিমিট থাকে, একটা রেঞ্জ থাকবে যে কত থেকে কত পর্যন্ত আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। সেই রেঞ্জটা আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। কিভাবে নির্ধারণ করব? আমরা জানি কোনো বস্তু যখন চলা শুরু করলো যে মুহূর্তে, ওই মুহূর্তের সময়টাকে আমরা ধরি 0। তাহলে সময় যখন 0, বেগ তখন v0। শুরুতে যখন বস্তুটা চলছিল, চলা শুরু করলো, ওই মুহূর্তে তার যে বেগ সেটাই আদি বেগ, যাকে আমরা v0 দিয়ে প্রকাশ করছি। সেই জন্য কথাটা বলা হচ্ছে কি, সময় 0 হলে বেগ হলো v0। তাহলে সময় শেষ হলে, সময় t হলে বেগ হলো v। এই সীমার মধ্যে 1 নম্বর সমীকরণটিকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের চিহ্ন বসালাম দুই দিকেই। বাম দিকে যেহেতু d এর সঙ্গে v রয়েছে, কাজেই বাম দিকে v এর লিমিট বসাবো, নিচে বসাবো শুরুর লিমিটটা অর্থাৎ v0, আর উপরে বসাবো শেষের লিমিটটা অর্থাৎ v। v0 থেকে v এর সীমার মধ্যে dv এর ইন্টিগ্রেশন হবে। আর ডান দিকে d এর সঙ্গে t রয়েছে, এজন্য t এর লিমিট বসাবো 0 থেকে t এই সীমার মধ্যে a dt, এটা ইন্টিগ্রেশন হবে। তাহলে আমরা ইন্টিগ্রেশন করলাম, dv এর ইন্টিগ্রেশন হবে v। আগেই দেখালাম সূত্রটা যে dx এর ইন্টিগ্রেশন, শুধু dx এর ইন্টিগ্রেশন x, কাজেই dv এর ইন্টিগ্রেশন হবে v। লিমিট হবে v0 থেকে v। a বাইরে আসলো কারণ এটা ধ্রুবক, এখানে t টা হলো পরিবর্তনশীল রাশি, কাজে a ধ্রুবক। a বাইরে আসলো, dt এর ইন্টিগ্রেশন t, সেটা লিমিট 0 থেকে t। এরপর লিমিট বসানোর নিয়ম হচ্ছে যে ফার্স্টে হবে আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট সমান a ইনটু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট t মাইনাস 0। তারপর এটাকে সাজিয়ে লিখলেই পাওয়া গেল v সমান v0 প্লাস at। এটা হলো আমাদের প্রথম সূত্রের প্রমাণ। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের গতি সংক্রান্ত মোট 4টা সূত্র রয়েছে, তাই না? গতি সংক্রান্ত 4টা সূত্র রয়েছে। আমরা এই 4টা সূত্রগুলোই ধারাবাহিকভাবে দেখব। এর পরবর্তী যে সূত্র রয়েছে সেগুলো প্রমাণ আমরা দেখব। তো আমি আশা করছি তোমরা এটা তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো নিশ্চয়। তো আমি এটা মুছে দেব। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটার প্রমাণ শুরু করি। তাহলে শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় সূত্রের প্রমাণ শুরু করছি। দ্বিতীয় সূত্রটাকে আমি লিখে দিই, s ইকুয়াল টু v0 প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t এর প্রমাণ। তোমাদের নিশ্চয় মনে আছে, তোমরা এসএসসি তে শিখেছিলে এটাকে কিভাবে। সেখানে ছিল s সমান u প্লাস v বাই 2 ইনটু t, শুধু u এর জায়গায় v0 বসানো হচ্ছে। শুধু এইটুকু খেয়াল রাখতে হবে, u এর জায়গায় v0 এটা বসানো হচ্ছে। তাহলে আমরা এখন প্রমাণটা শুরু করি। প্রথমেই আমরা s এটা সমান লিখব, আমরা প্রথমে সংজ্ঞা অনুযায়ী গড় বেগ v বার এটা সমান লিখব 1/t ইন্টিগ্রেশন অফ v dt। আচ্ছা, গড় বেগের সংজ্ঞা অনুসারে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে গড় বেগের সংজ্ঞা অনুসারে ভি বার দিয়ে গড় বেগকে বোঝানো হয়। এটা তো তোমরা জানোই, যে কোনো রাশির গড় বোঝানোর জন্য উপরে একটা এরকম বার বা দাগ দেওয়া হয়। তো গড় বেগ ভি বার সমান 1/t vdt, এটা ইন্টিগ্রেশন vdt ইন্টিগ্রেশন ইনটু 1/t, এটা হচ্ছে গড় বেগ। এই ক্ষেত্রেও লিমিট থাকবে 0 থেকে t। ডান দিকে যেহেতু dt রয়েছে, কাজে এখানে t পরিবর্তনশীল রাশি, তো যেটা পরিবর্তনশীল রাশি হবে তার লিমিট বসাতে হবে। তো আমরা সময় বেলাতে জানি এটা লিমিট হয় 0 থেকে t হলো। এখন 1/t dv এর v এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বেগ হলো ddt অফ s, মানে কোন বস্তুর সরণের হার হলো বেগ, সরণের হার বেগ। কাজেই v এর পরিবর্তে ddt অফ s লেখা যায়। এটা তো তোমরা নিশ্চয়ই জানো, v এর পরিবর্তে আমরা ddt অফ s লিখতে পারি। আচ্ছা, তো তাহলে এখানে এখনো লিমিট থাকবে 0 থেকে t, কারণ ডান দিকে এখনো dt রয়েছে। এখন dt ক্যান্সেল হয়ে গেলে কি থাকে দেখো, 1/t ইন্টিগ্রেশন অফ ds। এখন কিন্তু ds চলে আসলো। ds যখন চলে আসবে তখন s এর লিমিট বসাতে হবে। তো s এর লিমিট কি হয়, যখন বস্তুটা কেবল চলা শুরু করলো ওই মুহূর্তে বস্তুর যে সরণ সেটা তো 0, আর শেষ সময় তার সরণ যেটা সেটা হলো s। কাজেই লিমিটটা হবে 0 থেকে s, লিমিটটা হচ্ছে 0 থেকে s। এবার খেয়াল করো 1/t ds এর ইন্টিগ্রেশন হচ্ছে s,
আগের মতনই, লিমিট হবে 0 থেকে s, তাহলে মান বসিয়ে দিই 1/t ইনটু s মাইনাস 0, অর্থাৎ v বার সমান 1/t ইনটু s। এটা থাকলো v বার, গড় বেগ v বার সমান 1/t ইনটু s, এটা থাকলো। আবার গড় বেগের সংজ্ঞা অনুযায়ী আরেকভাবে বলা যায়, গড় বেগের সংজ্ঞা আরেকভাবে বলা যায় যে একটা বস্তু শুরুতে চলছিল v নট বেগ নিয়ে, শেষে বস্তুটার বেগ হয়ে গেল v, তাহলে এই যে আদি বেগ v নট, সেই বেগ v, এদের যে গড় সেটাই তো গড় বেগ। তাহলে গড় নির্ণয়ের নিয়ম কি? দুটি রাশির গড় নির্ণয়ের নিয়ম, তাদের যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই নিয়ম অনুযায়ী গড় বেগ v বার সমান কি লেখা যায়? v নট প্লাস v বাই 2। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আবার v বার সমান v নট প্লাস v ডিভাইড বাই 2। এটা আরেক ধরনের সংজ্ঞা থেকে পাওয়া গেল, গড় বেগ v বার সমান v নট প্লাস v ডিভাইড বাই 2। তাহলে এটাও গড় বেগ, এটাও গড় বেগ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1/t ইনটু s সমান v নট প্লাস v বাই 2, বা s সমান v নট প্লাস v বাই 2 ইনটু t। এটাই হলো আমাদের 2 নম্বর সূত্রের প্রমাণ হয়ে গেল। কিন্তু 2 নম্বর সূত্রের প্রমাণ কি? s সমান v নট প্লাস v বাই 2 ইনটু t। এই হলো আমাদের দ্বিতীয় সূত্রের প্রমাণ। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে গতিসূত্রগুলোর প্রমাণগুলো ক্যালকুলাসের সাহায্যে নির্ণয় করলে অনেক সহজ হয়ে যায়, প্রমাণগুলো অনেক সহজ হয়ে যায়। এই জন্য ক্যালকুলাসের অনেক অনেক ব্যবহার আছে, তার মধ্যে অন্যতম ব্যবহার হচ্ছে এই গতিসূত্রগুলোর প্রমাণ, সেটাই আমরা দেখছি এখানে। তাহলে আমরা ঠিক একই নিয়মে গতির সূত্রের যে তৃতীয় সূত্রটা রয়েছে, গতির তৃতীয় সূত্র, সেই সূত্রটা কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখি। আমরা এখন তৃতীয় সূত্রের প্রমাণটা দেখব। তো আশা করছি তোমরা তুলে নিয়েছো এই পর্যন্ত যা লিখেছি আমি। তো এটার প্রমাণটা আমি এখন দেখাবো তৃতীয় সূত্রের। তাহলে এটা আমি মুছে দিই। তাহলে আমাদের তৃতীয় সূত্র হলো s সমান v নট t প্লাস হাফ a t স্কয়ার। তো তোমরা যেটা আগে শিখেছিলে v s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, সেটাকেই এখানে একটু পরিবর্তন করে লেখা হচ্ছে কি v নট t প্লাস হাফ a t স্কয়ার। যেটা আমি বারবার বলছি যে ইউটাকে v নট লেখা হচ্ছে, তোমাদের এটা একটু অভ্যস্ত হতে হবে। ইউটাকে আমরা v নট হিসাবে লিখবো, কারণ এখানে সব জায়গাতে প্রশ্নে বলো, যেখানেই হোক, বইতে, সব জায়গাতে কোথাও কিন্তু ইউ ব্যবহার করা হবে না। কাজে তোমাদের এখন থেকে অভ্যস্ত হবে ইউ এর জায়গায় আমরা v নট লিখবো। তাহলে আমরা এই সূত্রটার প্রমাণ দেখি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এখানে আগেই বলে রাখি, এই সূত্রটার প্রমাণের জন্য প্রথমে আমরা যে প্রথম যে গতিসূত্র, অর্থাৎ v সমান v নট প্লাস এটি, এটার প্রমাণ প্রথমে করে নিব। ওই প্রমাণ থেকেই পরে এটা আসবে। তাহলে প্রথম যে গতিসূত্র v ইকুয়াল টু v নট প্লাস এটি, এটার প্রমাণটা আমি করে নিই। এটা আমি সংক্ষেপে দেখাই, কারণ এটা তো আমি একটু আগেই লিখেছি। তাহলে সংজ্ঞা অনুসারে ত্বরণ a সমান dut of v বা tv সমান a dt, সমীকরণ 1। এখানে সময় 0 হলে বেগ v নট, সময় t হলে বেগ v। এই সীমার মধ্যে 1 নম্বর সমীকরণকে আমরা ইন্টিগ্রেশন করব। কি পাওয়া যাবে? ইন্টিগ্রেশন অফ dv, যেখানে লিমিট হবে v নট থেকে v, সমান a dt এর ইন্টিগ্রেশন অফ a dt, যেখানে লিমিট হচ্ছে 0 থেকে t। এই সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব। এটা আমরা একটু আগে শিখেছি, কাজে আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তো তারপরের লাইনে কি হচ্ছে? dv এর ইন্টিগ্রেশন হলো v নট থেকে v সমান a বাইরে আসলো, dt এর ইন্টিগ্রেশন t, লিমিট 0 থেকে t, বা v নট আপার লিমিট আগে v মাইনাস v নট, v মাইনাস লোয়ার লিমিট v নট সমান a ইনটু t মাইনাস 0। তো এটাকে সাজিয়ে লিখলে একবার লেখা যায় যে v ইকুয়াল টু v নট প্লাস at। প্রথম সূত্রের প্রমাণ আগেই বললাম যে
এই তৃতীয় সূত্রের প্রমাণের জন্য প্রথম সূত্রের প্রমাণটা প্রথমে আমরা করে নেব, সেখান থেকেই ধারাবাহিকভাবে আমরা এই সূত্রের প্রমাণে চলে যাব। তো এরপরের ধাপটা কি করব দেখো, ওই যে আমরা একটু আগে বললাম যে বেগের সংজ্ঞা অনুযায়ী বেগ হলো কি, কোনো বস্তুর সরণের হার, সরণের হার হলো বেগ। তাহলে এখানে আমরা সরণের হার ভি এর পরিবর্তে সরণের হার অর্থাৎ ডিডিটি অফ এস এটা লিখতে পারি ভি এর পরিবর্তে। তো এখানে আমরা লিখে দিই, বা ভি এর পরিবর্তে কি লিখবো, ডিডিটি অফ এস সমান ভি নট প্লাস এটি, যেহেতু সাইড নোট দিয়ে দিলাম ভি সমান ডিডিটি অফ এস, এই ভি এর পরিবর্তে ডিডিটি অফ এস বসালাম। তো এখন উভয় পক্ষকে ডিটি দিয়ে গুণ করে দিই, এখানে উভয় পক্ষকে ডিটি দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়, বা ডিভি বা ডিএস, ডিএস সমান ভি নট ডিটি প্লাস এটি ডিটি, এটি ডিটি, উভয় পক্ষকে ডিটি দ্বারা গুণ করে দিলাম। তো ডিটি দ্বারা গুণ করে দিলে কি পাওয়া গেল, ডিএস সমান ভি নট ডিটি প্লাস এটি ডিটি। এখন এখানে এই সমীকরণটাকে আমাদের আবারও ইন্টিগ্রেশন করতে হবে। এখন আবার ইন্টিগ্রেশন করতে গেলে নিশ্চয়ই আবার লিমিট লাগবে। তার লিমিট কি হবে দেখো, এখানে আবার সময় 0 হলে সরণ 0, আবার সময় t হলে সরণ s, অর্থাৎ যখন বস্তুটা চলা শুরু করলো ওই মুহূর্তে বস্তুটার সরণ তো 0, কারণ তখন চলা শুরুই করেনি। আর যখন সময় t, তখন সরণের মান হচ্ছে মোট সরণ, যাকে আমরা s দিয়ে প্রকাশ করছি, তখন সরণ হলো s। তাহলে এই সীমায় আমরা এই দ্বিতীয় সমীকরণ যেটা, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে 2 কে সমাকলন করে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএস, এখানে লিমিট হবে 0 থেকে s, কারণ এর সঙ্গে ডিএস রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে s হলো পরিবর্তনশীল রাশি, সমান ইন্টিগ্রেশন অফ ভি নট ডিটি 0 থেকে t প্লাস ইন্টিগ্রেশন অফ এটি ডিটি 0 থেকে t, উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করলাম। এখন ডিএস এর ইন্টিগ্রেশন হলো s 0 থেকে s সমান, এখানে খেয়াল করে দেখো ডি এর সঙ্গে টি রয়েছে, কাজে টি পরিবর্তনশীল, অর্থাৎ ভি নট যোগ, সেটা বাইরে চলে আসবে। তো ভি নট বাইরে আসলো, ডিটি ইন্টিগ্রেশন হলো টি 0 থেকে টি, এখানে ডি এর সঙ্গে টি রয়েছে, কাজে এ যোগ এ বাইরে আসলো, তাহলে এ বাইরে আসলো, ভিতরে থাকলো কি টি ডিটি। এখানে খেয়াল করে দেখো টি ডিটি, তার মানে টি এর উপর এখানে পাওয়ার কত, 1। তো আমরা ইন্টিগ্রেশনের সূত্র দেখেছিলাম যে পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ হবে এবং পরে সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। তাহলে পাওয়ার এখানে 1, তার সাথে আরো 1 যোগ করলে পাওয়ার হয়ে যাবে 2, অর্থাৎ কি হয়ে যাচ্ছে টি স্কয়ার, এবং সেই পাওয়ার দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ টি স্কয়ার বাই 2, লিমিট 0 থেকে টি। এই অংশটা আমি আবার বলি, এখানে টি ডিটি থাকে, এ তো বাইরে চলে আসলো টি ডিটি, তাহলে টি এর পাওয়ার হচ্ছে এখানে 1, ইন্টিগ্রেশন নিয়ম কি, পাওয়ার যা থাকবে তার সাথে পাওয়ার আরো 1 যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। টি এর পাওয়ার 1 ছিল, পাওয়ার হয়ে গেল 1 যোগ করলে হয়ে গেল 2, সেই পাওয়ার দিয়ে রাশিটাকে ভাগ, বাকিটা একই, পাওয়ার লিমিট হবে 0 থেকে টি একই। তাহলে আমরা এখানে লিমিট বসাই, আপার লিমিট s মাইনাস 0, s মাইনাস 0 সমান ভি নট তো বাইরে আছে, টি মাইনাস 0। তো এখানে আমরা লিখতে পারি কি, যে এখানে এ এখানে কি হবে, যে এ বাইরে আসলো, তো এখানে নিচে যে 2 ছিল এই সংখ্যাটা, এটা বাইরে চলে আসবে। এটা যদি বাইরে আসে তাহলে কি হয়, আগে আপার লিমিট টি স্কয়ার মাইনাস 0 স্কয়ার, মানে এখানে নিয়মটা কি খেয়াল করে দেখো, যে নিয়মটা হচ্ছে যে এই যে পরিবর্তনশীল রাশি, এখানে পরিবর্তনশীল রাশিটা কি ছিল, টি, টি এর পরিবর্তে আমরা আপার লিমিট বসালাম মাইনাস দিয়ে, টি এর পরিবর্তে 0 দিয়ে লোয়ার লিমিট বসালাম, তাহলে এরকম টি স্কয়ার মাইনাস 0 এটা পাওয়া গেল। এখানে কিন্তু নিয়ম হচ্ছে যে তার পাওয়ার বা অন্যান্য সংখ্যা সবই অপরিবর্তিত থাকবে,
শুধু এই পরিবর্তনশীল রাশি যেটা ছিল তার পরিবর্তে আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে পরিবর্তনশীল রাশি যেটা ছিল তার পরিবর্তে লোয়ার লিমিট বসাবো। লিমিট বসানোর নিয়ম হচ্ছে এটা। তাহলে এখানে আমরা যদি এটাকে আবার সাজিয়ে লিখি, এস সমান ভি নট টি প্লাস এই যে নিচের টুটা সেটাকে আমরা হাফ আকারে সামনে লিখতে পারি, হাফ এ কি হবে টি স্কয়ার মাইনাস 0 মানে টি, টি স্কয়ার, হাফ এ টি স্কয়ার। তাহলে s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণ হয়ে গেল যে s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। তো এই অংশটা তো আগের মতই, আমি এই পরবর্তী যে অংশটা এই অংশটা আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি আর আবার বলি, আবার তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমত গতির যে প্রথম সূত্রটা ছিল, এই গতির প্রথম সূত্রটা আমরা কিন্তু এখানে প্রমাণ করে ফেলেছি। গতির প্রথম সূত্রটা আমাদের আরেকবার প্রমাণ করতে হবে এবং সেই সূত্র থেকেই এই তৃতীয় সূত্রটা পাওয়া যাবে। তো ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এটুকু তো হলোই। এই ভি এর পরিবর্তে সংজ্ঞা অনুযায়ী কোন বস্তুর সরণের হার হলো বেগ, কাজে ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিটি অফ এস। এই নিয়ম অনুযায়ী ভি এর পরিবর্তে ডিটি অফ এস লিখলাম, ডিটি অফ এস ইকুয়াল টু ভি নট প্লাস এটি, যেরকম আছে এরকমই থাকলো। আচ্ছা, তো এখানে উভয় পক্ষকে ডিটি দ্বারা গুণ করে দিলাম, ডিটি দ্বারা গুণ করলে ডিএস ইকুয়াল টু ভি নট ডিটি প্লাস এটি ডিটি, এটা আমরা লিখতে পারি ভি নট ডিটি প্লাস এটি ডিটি। এটা সমীকরণ 1 থাকলো। এখন সময়, এখানে আবার এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আবার এটা লিমিট বসাতে হবে। তো সময় যখন 0, সরণ তখন 0, কারণ বস্তুটা যখন চলা শুরু করলো ওই মুহূর্তে বস্তুটার সরণ সেটা সময় সেটা যদি 0 হয় তখন সরণও 0 হবে। সময় যদি টি হয় তখন বস্তুর শেষ সময়ের সরণ সেটা হলো এস। এই সীমার মধ্যে এই 2 নম্বর সমীকরণটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশনের চিহ্ন বসালাম, এস এর জায়গায় এস এর লিমিট বসাতে হবে ডিএস এর জায়গায় 0 থেকে এস, যেগুলোর সঙ্গে ডিটি রয়েছে সেগুলোর লিমিট বসাবো 0 থেকে টি, লিমিটগুলো বসালাম। এখন ইন্টিগ্রেশনের নিয়মটা এটা তো তোমাদের মানে ইতিমধ্যে বোঝা হয়ে গেছে যে ডিএস এর ইন্টিগ্রেশন হবে এস, ভি নটটা বাইরে আসবে কারণ এক্ষেত্রে এটা ধ্রুবক বাইরে আসলো, ডিটি ইন্টিগ্রেশন টি। এই জায়গাটা শুধু ব্যতিক্রম, এই জায়গাটা খেয়াল করতে হবে যে এখানে এ ধ্রুবক বাইরে আসলো, ভিতরে কি থাকলো টি ডিটি, অর্থাৎ টি এর উপরে পাওয়ার হচ্ছে 1। তো ইন্টিগ্রেশনের নিয়ম কি, এখানে পাওয়ার যা থাকে তার সাথে পাওয়ার 1 যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ওই রাশিটাকে আবার ভাগ করতে হবে। টি এর পাওয়ার ছিল 1, সেটার উপরে আরো 1 যোগ করলাম, তাহলে টি এর পাওয়ার হয়ে গেল 2 এবং 2 দিয়ে ভাগ, লিমিটটা আমরা 0 থেকে টি এভাবে বসালাম। আচ্ছা, পরের লাইনটা কিরকম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এস মাইনাস 0 ভি নট টি মাইনাস 0। এইখানে যে সংখ্যাটা সেটা প্রথমেই আমরা বাইরে নিয়ে আসতে পারি a বাই 2, আর টি এর পরিবর্তে আপার লিমিট মানে টি স্কয়ার মাইনাস টি এর পরিবর্তে লোয়ার লিমিট মানে 0 স্কয়ার, এটা বসালাম। তাহলে এটাকে সাজিয়ে লিখলে s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, এটা লেখা যায়। তাহলে এটা হলো আমাদের গতির তৃতীয় সূত্রের প্রমাণ। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের 3টা গতি সূত্র প্রমাণ হয়েছে এবং প্রত্যেকটা সূত্রই আমরা ক্যালকুলাসের সাহায্যে খুব সহজভাবে প্রমাণটা শিখতে পারছি। তো এতে আমাদের ক্যালকুলাসটা প্রয়োগ করাটা আরো সহজ হবে, এই জন্যই আমি সূত্রের প্রমাণগুলো দেখাচ্ছি। আমাদের অনেক ক্ষেত্রেই গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রেও ক্যালকুলাসকে প্রয়োগ করতে হয়, এই জন্য ক্যালকুলাস সম্পর্কে মোটামুটি একটু ধারণা পাওয়ার জন্যই আমরা এই সূত্রের প্রমাণগুলো এর সঙ্গে সঙ্গে শিখব। তাহলে 3টা সূত্র শিখেছি, আমাদের চতুর্থ সূত্র বাকি রয়েছে, চতুর্থ সূত্রটা আমরা এখন শিখব। তো চতুর্থ সূত্রটা আমি লিখছি আর এটার প্রমাণটা দেখাচ্ছি তোমাদের। v square equal to v naught square plus 2as এর প্রমাণ। চতুর্থ গতিসূত্র তোমরা এটা জানো যে v square equal to u square plus 2as, u square জায়গায় v naught square, তাহলে v square equal to v naught square plus 2as, এটা প্রমাণ দেখবো আমরা। এখন এটাও আমরা শুরু করব ত্বরণের যে সংজ্ঞা থেকে, যে একটা ছোট সমীকরণ পেয়েছি সেখান থেকে শুরু করব। তাহলে আমরা কথাটা লিখবো কিভাবে, সংজ্ঞা অনুসারে ত্বরণ a সমান ডিটি অফ v বা dv সমান a dt
এক মিনিট, এখানে সমীকরণটাকে একটু পরিবর্তন করতে হবে। এই জায়গাটা খেয়াল করো, আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে সংজ্ঞা অনুসারে আমরা আগের মতোই লিখলাম যে ত্বরণের সংজ্ঞা অনুসারে ত্বরণ A সমান dET of V, এটা আমরা আগেও দেখেছি। এখানে আমরা একটু খেয়াল করি যে এই সমীকরণটা, এই সমীকরণের মধ্যে কিন্তু টি রয়েছে, কিন্তু যে সমীকরণটা আমরা প্রমাণ করব, যেটাতে আমরা যাচ্ছি, ওই সমীকরণের মধ্যে কিন্তু টি নাই, টি অনুপস্থিত। তাহলে আমরা এখান থেকে যদি এখানে যেতে চাই, তাহলে এই এখান থেকে টিটাকে সরিয়ে দিতে হবে। টিটাকে যদি আমরা এখান থেকে উইথড্র করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, বা A সমান ds by dt ইনটু dv by ds, এভাবে লিখতে পারি। অনেকটা এরকম যে ds ds যদি ক্যান্সেল হয়ে যায়, dv by dt অর্থাৎ dt of v এটা থাকে। এভাবে আমরা কিন্তু লিখতে পারি, ক্যালকুলাসের বেলা এরকম নিয়ম আছে, আমরা ইচ্ছে করে লিখতে পারি। তাহলে এইটা লেখাতে আমাদের কি লাভ হচ্ছে, নিশ্চয়ই প্রয়োজনে আমরা লিখছি। তাহলে দেখো, এটাকে আমরা এরকম চিন্তা করতে পারি যে এটা হচ্ছে সরণের হার, সরণের হার dt of s। সরণের হার মানে বেগ, যেটা আমরা জানি সরণের হার মানে বেগ, কাজে এটা পরিবর্তে আমরা লিখতে পারি v। তাহলে লিখতে পারি a সমান v dds of v বা dv by ds, a সমান v into dv by ds, এটা পাওয়া গেল। তাহলে এখন খেয়াল করে দেখো, এই সমীকরণের মধ্যে কিন্তু t অনুপস্থিত, যা আমাদের প্রয়োজন ছিল। তাহলে t অনুপস্থিত অর্থাৎ t বিহীন কোন রাশি যখন পাওয়া যাবে, এটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা এই চতুর্থ সমীকরণটা পেয়ে যাব। এটা তোমরা বুঝতেই পারছো। তাহলে আমরা এখান থেকে ক্রস গুণ করে লিখি, বা v dv সমান a ds, এটা আমরা লিখতে পারি v dv সমান a ds। তাহলে এটা সমীকরণ 1 থাকলো। এখন এটার লিমিটটা আমরা উল্লেখ করি। এখানে দেখো d এর সঙ্গে s রয়েছে আর d এর সঙ্গে v রয়েছে, তার মানে s এবং v এর লিমিট বসাতে হবে। তো এখানে স্বাধীন চলক এই v এবং s এর মধ্যে, এই দুইটার মধ্যে স্বাধীন হচ্ছে s, অর্থাৎ বস্তুটার সরণ হচ্ছে, বস্তুটার দূরত্ব অতিক্রম করছে, সেই সাথে সাথে তার বেগের পরিবর্তন হচ্ছে, আদি বেগ থেকে শেষ বেগ, আরো বেগ বাড়ছে ইত্যাদি হচ্ছে। কাজে এখানে স্বাধীন চলক হচ্ছে s। তো যেটা স্বাধীন চলক সেটার সরণ দিয়ে আমরা শুরু করব, সেটার লিমিট দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা কথাটা এভাবে লিখবো যে সরণ 0 হলে বেগ v নট, তাই না? সরণ 0 মানে কি, বস্তুটা কেবল চলা শুরু করলো, ওই মুহূর্তে সরণ 0, এবং ওই মুহূর্তে তার যে বেগ সেটাকেই তো আমরা বলবো v নট, তাই তো? আর সরণ যখন s, তখন তার যে বেগ অর্থাৎ শেষ সরণ, শেষ মুহূর্তের যে বেগ, সেটি তো আমরা শেষ বেগ, সেটাকে v দ্বারা প্রকাশ করি। তাহলে কথা লিখতে পারি সরণ s হলে বেগ v, এটা আমরা লিখতে পারি। তাহলে এই সীমায় আমরা 1 নংকে সমাকলন করব। এক নংকে সমাকলন করব, তাহলে কি হয়, ইন্টিগ্রেশন অফ v dv সমান ইন্টিগ্রেশন অফ a ds, ইন্টিগ্রেশন অফ v dv সমান ইন্টিগ্রেশন অফ a ds। তাহলে এখানে লিমিট হবে v নট থেকে v, আর এখানে লিমিট হবে 0 থেকে s, লিমিট গুলো বসিয়ে দিলাম। এখন v dv এটা ইন্টিগ্রেশন, ঠিক আগের মতন, একটু আগে আমরা যে সর্বশেষ তৃতীয় সূত্রটা প্রমাণ শিখেছিলাম তার মধ্যে একটা অংশ ছিল। এখানে v এর পাওয়ার কত, v এর পাওয়ার এখানে 1, তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম কি, পাওয়ার যা থাকবে তার চাইতে পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে v এর পাওয়ার যেহেতু 1, তাহলে v এর পাওয়ার হয়ে যাবে 2 এবং সেই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে, আমরা এভাবে লিখব, বা v এর পাওয়ার এখন হয়ে যাচ্ছে 2, আগে ছিল 1 এখন হয়ে গেল 2, এবং সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে v স্কয়ার বাই 2। তাহলে এটা লিমিট v নট থেকে v সমান, a তো বাইরে চলে আসলো কারণ a ধ্রুবক, আর ds এর ইন্টিগ্রেশন তো শুধু s, s লিমিট হচ্ছে 0 থেকে s। তো এখানে লিমিট বসিয়ে দেই, সংখ্যা পাওয়ার এগুলো সব অপরিবর্তিত থাকবে। তাই v এর পরিবর্তে আপার লিমিট অর্থাৎ v স্কয়ার বাই 2, মানে v টা থাকবে কিন্তু তার পাওয়ার সংখ্যা অপরিবর্তিত থাকবে, v স্কয়ার বাই 2 মাইনাস v এর পরিবর্তে লোয়ার লিমিট বসাবো অর্থাৎ v নট স্কয়ার, এবং নিচের সংখ্যা এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, যা ছিল তাই থাকবে, শুধু v এর পরিবর্তে আপার লিমিট, v এর পরিবর্তে লোয়ার লিমিট এরকম বসাবো। আচ্ছা, এবার ডান দিকে a ইনটু s মাইনাস 0 এরকম আসলো। এখন উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিই, v স্কয়ার মাইনাস v নট স্কয়ার সমান 2a ইনটু s মাইনাস 0 মানে s, 2as 2 দ্বারা গুণ করে দিলাম।
এবার ভি নট স্কয়ারকে ডান দিকে নিয়ে যাই, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as। এটা হয়ে গেল আমাদের চতুর্থ সূত্রের প্রমাণ, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as, চতুর্থ সূত্রের প্রমাণ হয়ে গেল। তো এখানে আমরা চতুর্থ সূত্রের প্রমাণ যেটা, সেটা একটা সহজ প্রমাণ। আমরা আরেকবার দেখি যে প্রথমত ত্বরণের সংজ্ঞা অনুসারে আমরা কি বলছি যে a সমান ডিইটি অফ ভি। তো এই সমীকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টি আছে এখানে সমীকরণে, কিন্তু যেটা আমরা প্রমাণ করব তার মধ্যে কিন্তু টি নেই। তাহলে আমরা প্রথমেই কি করব, প্রথমেই এখান থেকে টিটাকে সরিয়ে দেব, এমন ভাবে সরিয়ে দেব যাতে একটা অন্য প্রয়োজনীয় রাশি পাওয়া যায় সেখান থেকে। তাহলে এই সমীকরণটা আমরা এইভাবে লিখলাম যে ds বাই dt ইনটু dv বাই ds। তাহলে কি হচ্ছে, ds ds ক্যান্সেল হয়ে গেলে আগের লাইনটা ঠিক থাকে, আগের লাইন যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে, এবং সেই সঙ্গে যেন একটা প্রয়োজনীয় রাশি পাওয়া যায় সেটাও ঠিক রাখতে হবে। কিরকম রাশি পাওয়া গেল, ds বাই dt অর্থাৎ dt অফ s, সেটা তো v বেগ, তাহলে dt অফ s এর পরিবর্তে v বসালাম, dv বাই ds থাকলো, এটাকে ক্রস গুণ করে v dv সমান এই ds, এটা পাওয়া গেল। এখন এই সমীকরণটাকে সমাকলন করলেই হয়ে যায়। কিভাবে সমাকলন করব, ডান দিকে যেহেতু d এর সঙ্গে s রয়েছে, s এর লিমিট বসাবো, এবং বাম দিকে d এর সঙ্গে v রয়েছে, v এর লিমিট বসাবো। এখানে s হলো স্বাধীন চলক আর v হলো নির্ভরশীল চলক, কাজে s দিয়ে আমরা লিমিটটা শুরু করব। কিরকম, সরণ যখন 0 তখন বেগ হলো v নট, সরণ যখন s তখন বেগ হলো v। এইভাবে আমরা লিমিটটা ঠিক করলাম। তাহলে এই সমীকরণের উপর ইন্টিগ্রেশনের চিহ্ন বসালাম, এদিকে v নট থেকে v v dv, 0 থেকে s a ds, এটা ইন্টিগ্রেশন। v dv, এইখানে v এর পাওয়ার ছিল 1, পাওয়ার হয়ে গেল 2, এবং সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে, মানে v স্কয়ার বাই 2, লিমিট v নট থেকে v। আর ডান দিকে কি ছিল, a, এটা ধ্রুবক বাইরে আসলো, ds এর ইন্টিগ্রেশন হচ্ছে s, a বাইরে আসলো, ds ইন্টিগ্রেশন s 0 থেকে s। তাহলে v স্কয়ার বাই, এখানে v এর পরিবর্তে আপার লিমিট, এইজন্য v স্কয়ার বাই 2, মাইনাস দিয়ে v এর পরিবর্তে লোয়ার লিমিট v নট স্কয়ার বাই 2 মাইনাস সমান a ইনটু s মাইনাস 0। এখন উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিলাম, v স্কয়ার মাইনাস v নট স্কয়ার ইকুয়াল টু 2s, অর্থাৎ v স্কয়ার ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2s। এভাবে চতুর্থ সমীকরণটা পাওয়া গেল, গতির চতুর্থ সমীকরণটা আমরা পেলাম। তো শিক্ষার্থীরা, তোমাদের আগে থেকেই জানা যে গতির সূত্র রয়েছে মোট 4টি। গতির যে 4টি সমীকরণ রয়েছে, এই 4টি সমীকরণ তোমরা এসএসসি তেও প্রমাণ শিখে এসেছিলে, সেখানে প্রমাণটা ছিল সাধারণ নিয়মে, কিন্তু এখানে আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণগুলো দেখলাম। তো ক্যালকুলাসের সাহায্যে প্রমাণগুলো দেখার উদ্দেশ্য এটাই যে ক্যালকুলাসকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব, শুধু এই অধ্যায়ে না, অন্যান্য অধ্যায় এমনকি দ্বিতীয় পত্রেও ক্যালকুলাস গুলো ব্যবহার করা, কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা শিখলাম। সেটা আমাদের মানে এই প্রমাণগুলো শেখার উদ্দেশ্যই হলো যে ক্যালকুলাস কিভাবে প্রয়োগ করা যায়, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে গেলেও আমাদের এই ক্যালকুলাস প্রয়োজন হবে। সেই কারণেই আমরা এই সূত্রগুলো কিভাবে প্রমাণ করা যায় সেটা শিখলাম। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে এই সূত্রগুলো, যেগুলো আমরা প্রমাণ শিখলাম, এই সূত্রগুলোর সাথে আরো একটু ভালো করে পরিচিত হব, কিভাবে যে গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলো আমরা দেখব। তখন এই সূত্রগুলোর আরো প্রয়োগ যদি আমরা জানতে পারি, তাহলে সূত্রগুলো সম্পর্কে আরো ভালো করে জানবো, সূত্রগুলোর প্রয়োগ জানবো, তাহলে আমাদের আরো মনে রাখতে সুবিধা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো, নিয়মিত অংশগ্রহণ করছো, এবং বাসায় আমি যেটা বলি বারবার, যে বাসায় অবশ্যই নিজেদের তাগিদেই সবাই বাসায় নিজেরা অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ততদিন ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।